আন্তর্জাতিক ক্রিকেটের দুই ফরম্যাটকে বিদায় বললেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলতে চান শেষ টেস্ট, থাকবেন না টি-20তেও। আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না, আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। সাকিবকে নিরাপত্তা দেওয়ার এখতিয়ার নেই ক্রিকেট বোর্ডের, নিশ্চিত করতে পারে শুধু সরকার, জানালেন বিসিবি সভাপতি। তার কেসের ব্যাপারে কি হবে, অ্যাজ এ বোর্ড একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি নাই আর কি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারতকে খুশি করাই ছিল শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতি, অভিযোগ বিএনপি নেতাদের। সরকার পতনের পর দিল্লির সঙ্গে গলতে শুরু করেছে সম্পর্কের বরফ, বললেন মির্জা ফখরুল। দুষ্টু চক্রে আটকা দেশের জ্বালানি খাত, উত্তরণে 14 দাবি বিশ্লেষকদের। কয়লার বদলে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরামর্শ, বাদ দিতে হবে মধ্যমেয়াদী চুক্তি। এবং ভারতে পৌঁছালো বাংলাদেশের ইলিশ, প্রথম চালানে ঢুকলো 12 মেট্রিক টন। কাল থেকে পাওয়া যাবে কলকাতা, শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে। শেষ হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের অধ্যায়। কানপুর টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে জানালেন টেস্ট এবং টি-20 থেকে অবসর নিচ্ছেন দেশসেরাই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে মিরপুরে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট। টি-20ও আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন সাকিব। কানপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব রিমন। কানপুর টেস্টের আগের দিন সবাই যখন অপেক্ষা করছিল প্রেস কনফারেন্সে আসবেন টাইগার অধিনায়ক, তখনই সাকিব আল হাসানের আচমকা উপস্থিতিটাই বুঝিয়ে দিয়েছিল আসছে বড় কোনো খবর। হলো তাই। কানপুরের বেরসিক বৃষ্টিকে থামিয়ে দিল সাকিবের বিনা মেঘে বজ্রপাতে ঘোষণা করা অবসরের কথাগুলো। ভালো, হ্যাঁ, অনেকদিন পর আসা। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, জানিয়ে দিলেন তিনি আর খেলতে চান না সাদা পোশাকের ক্রিকেট। তবে ভারতের মাটিতে নয়, ক্যারিয়ারের ইতি টানতে চান চিরচেনা সেরেই বাংলা রাঙিনায়। যে মাঠ তাকে দিয়েছে দুহাত ভরে, যে গ্যালারি আজীবন তার নামে গলা ফাটিয়েছে, ক্রিকেটার হিসেবে গড়ে উঠেছেন যে আতুর ঘরে, সেখান থেকে বিদায় বলতে চান এলিট ক্রিকেটকে। দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। তবে এ তো নতুন বাংলাদেশ। পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটার সাকিব যে এখন হত্যা মামলার আসামি, শেয়ার কারসাজির অভিযোগে জরিমানা গোনা একজন মানুষ। তিনি চাইলেই কি আর সব হবে আগের মতো? তাই তো নিজের নিরাপত্তার জন্য বিসিবির সাহায্য চাইলেন সাবেক অধিনায়ক। বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। সাদা পোশাকে খেলাটা ঘরের মাঠ থেকে ছাড়তে চাইলেও টি-20 নিয়ে আর আগাতে চান না সাকিব। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। সাকিব আল হাসান যখন প্রেস কনফারেন্সে তার সিদ্ধান্ত জানিয়ে বের হলেন, ঠিক তখনই কানপুরের আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। হয়তো প্রকৃতিও কাঁদছে। শুধু সাকিব কিংবা টাইগার সমর্থকরাই নয়, তার এমন অবসরের সিদ্ধান্তে মুষড়ে পড়েছে গোটা বাংলায়। গেল 17 বছরের বেশি বাংলার ক্রিকেটের ভার নিজের কাঁধে বহন করেছেন সাকিব, হয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয়। তবুও বাস্তবতা তো মেনে নিতেই হয়, বলতে হয় কিংবদন্তির কখনোই প্রস্থান নয়। মাহবুব রিমন, সময় সংবাদ, উত্তরপ্রদেশ, কানপুর, ভারত। সাকিবের নিরাপত্তার বিষয়টি বোর্ডের হাতে নেই, সরকার চাইলে তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে এমনটাই জানালেন সভাপতি ফারুক আহমেদ। অবসরের সিদ্ধান্ত পুরোটাই তার উপর ছেড়ে দিয়েছিলেন বলে জানান তিনি। ইনজুরি বা হতাশা থেকেই সাকিব এমন সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করেন ফারুক আহমেদ। কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। ওই নিরাপত্তাটা ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই, মানে কি বলবো, অ্যাবিলিটি নাই আর কি। সাকিব ইজ গোয়িং থ্রু এ ডিফিকাল্ট ফেজ অফ হিজ লাইফ, সব দিক থেকেই।
আমার আসলে খুব বেশি কিছু বলার ছিল না। সে হয়তো মানসিকভাবে একটু ডিস্টার্ব, যে কোনো কারণেই হোক, তার ব্যক্তিগত কারণ, তারপরে স্লাইট ইনজুরি আছে, সব মিলিয়ে আমার মনে হয় তাকে তার ডিসিশন নিতে ইনফ্লুয়েন্স করেছে আমার ধারণা। টেস্টের ব্যাপারে সে খেলতে চেয়েছিল, যেটা ঢাকা থেকে সে করতে চায়, এটা তো আমি সম্মান জানিয়েছে। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নাই। টেস্ট ও টি-20 থেকে সাকিব আল হাসানের অবসরের সিদ্ধান্তে হতাশ সমর্থকরা। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আইডল মানেন অনেকেই। আরও কয়েক বছর সব ফরম্যাটে প্রিয় তারকাকে মাঠে দেখতে চান তারা। দেশের ইতিহাসে সেরা ক্রিকেটারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনারও অনুরোধ ভক্তদের। এদিকে হঠাৎ সাকিবের এমন সিদ্ধান্তে অবাক ভারতীয়রাও। পরিস্থিতি প্রেক্ষাপট অনুকূলে ছিল না বেশ কিছুদিন ধরেই। তারপরও হঠাৎ করেই সাকিবের অবসরের ঘোষণা তার সমর্থকদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো। ক্রিকেট মাঠে বাংলাদেশের জার্সিতে আছে সাকিবের অজস্র রেকর্ড। ব্যাট বলের পারফরমেন্স দিয়ে কোটি ভক্তের হৃদয়ে জায়গাও করে নিয়েছেন। ক্রিকেটে এখন পর্যন্ত বিশ্ব সেরার খেতাব বাংলাদেশ থেকে একজনেরই আছে, সেটাও সাকিব আল হাসানের। দেশের সীমানা পেরিয়ে পুরো বিশ্বেই সাকিবের অগণিত ভক্ত। অনেকেই বাংলাদেশকে চিনেছে ক্রিকেট আর সাকিবের জন্য। তাই তো সাকিবের হুট করে অবসরের সিদ্ধান্তে অনেক সমর্থকই মুষড়ে পড়েছেন। অনেকে অনুরোধ করেছেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। অনেকটাই কষ্টের, যেহেতু দ্বিতীয় সাকিব আল হাসান কিন্তু বাংলাদেশে এখনও তৈরি হয়নি। আমি অনেকটা মিস করব সাকিব আল হাসানকে। অনেকই দুঃখজনক, এবং সাকিব আল হাসান তৈরি হতে অনেক সময় লাগবে। উনি সে বাংলাদেশকে প্রথম থেকে খেলতেছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, এই জন্য ওনাকে তো অবশ্যই মিস করা লাগবে। তিনি বাংলাদেশের মানে পুরো বিশ্বে এক নম্বর অলরাউন্ডার ছিলেন, যা বাংলাদেশের জন্য একটা গর্বময় ছিল। তো ওনার অবসরটা তিনি চাইলে আরও 2-3 বছর খেলতে পারতেন। আইপিএল এর সুবাদে ভারতের ক্রিকেট সমর্থকদের কাছেও পরিচিত সাকিব। তাদের কাছে এই অলরাউন্ডারের এমন সিদ্ধান্ত এসেছে চমক হয়ে। সাকিব আল হাসান ইজ গুড বাংলাদেশ ক্রিকেটার, ইজ a good all-rounder, is mostly when he is need to bowling he is ready to bowl, when he is Bangladesh need to batting he is ready to batting, and is a great player from Bangladesh. Is a bad news for all Bangladesh fans. Shakib Al Hasan retiring. মাঠের বাইরের নানা কারণেই সমালোচিত সাকিব বরাবরই জবাব দিয়েছেন মাঠের পারফরমেন্স দিয়ে। 22 গজে নিজের শেষটাও রাঙাবেন এই অলরাউন্ডার, এমন প্রত্যাশাই সমর্থকদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্কে আছেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাব তার কাছে। সাকি, ধন্যবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাইডলাইনে এই বৈঠকটি হচ্ছে। অন্যান্য বৈঠকগুলো সাধারণত হয়েছে জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে, এবং যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকছেন সেই আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেলে। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এই বৈঠকটি হচ্ছে লোটে নিউ ইয়র্ক প্যালেসে। এই হোটেলটিতে বাংলাদেশের একটি কনফারেন্স রুম স্থাপন করা হয়েছে। সেই কনফারেন্স রুমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে আসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আপনি জানেন যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। সেখানে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ এই বৈঠকের মধ্যে আসলে সবিস্তারে আলোচনা হবে, কারণ এইখানে পররাষ্ট্র দপ্তর, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু সেখানে থাকবেন। ফলে বাংলাদেশকে পুনর্গঠনে কিভাবে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে সেই খুঁটিনাটি এবং সবিস্তারে এটাই হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, লোটে নিউ ইয়র্ক প্যালেস, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান সাকি। রাতের সময় আরও থাকছে। মুড়ি বিস্কুটের আড়ালে সৌদি আরবে পাচার হচ্ছিল রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চাল। চট্টগ্রাম কাস্টমসের অভিযানে জব্দ। সিএনএফ এজেন্টদের যোগসাজশের অভিযোগ। মাটির ১২৫০ ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে। আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপের বস, না কিনলে লস।
ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ক্ষমতায় গেলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না বলেও আশ্বাস দেন তিনি। আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্কের শুরুতে অনেকটাই কৌশলী ছিল বিএনপি। তবে নানা ইস্যুতে দলীয় নেতাদের বক্তব্যে প্রকাশ পায় তাদের ভারত বিরোধিতা। গণঅভ্যুত্থানের পর যা অনেকটা কমে আসে ভারতীয় হাই কমিশনের সঙ্গে বৈঠকের মাধ্যমে। দীর্ঘ 9 বছর পর গুলশানে অনুষ্ঠিত দুই পক্ষের আলোচিত ওই বৈঠকটির প্রসঙ্গ উঠল ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেয়া মির্জা ফখরুলের সাক্ষাৎকারেও, যেখানে বিএনপি মহাসচিবের দাবি দিল্লির সঙ্গে এরই মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। India had very good relations all the time, but there were some misunderstandings regarding the relationship of BNP and India. I think that has started melting. বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের ভূখণ্ড ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে ব্যবহার করতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন মির্জা ফখরুল। India's main issue was the security problem, and we have ensured that we will ensure that this land will not be, if we are in power, this land will not be used by the citizens of India naturally. প্রতিবেশী দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে বিএনপি মহাসচিব ভারতকে বাংলাদেশের মানুষের মনোভাব বোঝারও আহ্বান জানান। India should try to fill the parts of the people of this country. They should not put all their eggs in one basket. They should have developed a relationship between people to people. এ সময় বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এমন বার্তা ভুল বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন, তবে এর মাঝে সরকারের সংস্কার পরিকল্পনা ও এর সময়সীমা তুলে ধরা দরকার বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। বিকেলে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে আইনজীবী সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্র সংস্কার কাজ ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপও ব্যর্থ হবে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর আখ্যা দিয়ে প্রত্যেকের পরিবার থেকে একজনকে সরকারি চাকরি দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। আমরা বলছি একটা রোডম্যাপে হবে না, দুটা রোডম্যাপ দিতে হবে। প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের, কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কি হবে, সময়সীমা কি হবে, এটা হবে একটা রোডম্যাপ। এটা যদি সফল হয় তাহলে দ্বিতীয় রোডম্যাপটাও সফল হবে। প্রথমটা যদি সফল না হয় দ্বিতীয়টার কোনো প্রয়োজনই নেই। এই ব্যাপারে অংশীজন যারা আছেন তাদের সাথে বসতে হবে, বসে সেটেল করতে হবে, ঐক্যমতে আসতে হবে যে এই বিষয়ে সংস্কার হবে এবং এই টাইম লাইনের ভিতরে সংস্কার হবে। আবারও ডেঙ্গুর ভয়াবহ রূপ। হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীর চাপ। বৃহস্পতিবার একদিনে মারা গেছেন 3 জন, আক্রান্ত হয়েছেন 829 জন। একে অশনি সংকেত হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আগে ভাগে ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ জানিয়ে নগরবাসী বলছেন, ঢাকার 2 সিটিতে অভিযান চললেও তা লোক দেখানো। 5 দিন থেকে এখনো ছেলে আমার কিছু খাচ্ছে না। গত 8 দিন যাবত জ্বর, ওনার হলাম তীব্র জ্বর, তারপর মাথা ব্যথা, পেটে ব্যথা, হালকা পাতলা হাঁটু ব্যথা, যেমন হাতে ব্যথা ছিল। চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 13,714 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা আগের যে কোনো মাসের তুলনায় দ্বিগুণ। প্রাণ গেছে 55 জনের। গত মঙ্গলবার পুরান ঢাকার আরমানিটোলা সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর নিধন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। ওই দিন তিনি বলেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়। চিরুনি অভিযান চলছে দক্ষিণেও। তবে নগরবাসীর অভিযোগ, সংকট প্রকোপ হওয়ার পর হুঁশ ফেরে কর্তৃপক্ষের। কয়েকদিন পর পর একটু আসে, ধোঁয়া দেয়, সেই ধোঁয়ায় তো শুধু খালি মশা উড়ে, মশা তো আর মরে না। এখনো পর্যন্ত অভিযান নাই, আর চোখে পড়ার মতন আমাদের এরকম আসে নাই। পশ্চিম শেওড়াপাড়ায় আমাদের সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না।
দুষ্টু চক্রের জালে আটকা পড়েছে দেশের জ্বালানি খাত, এমন মন্তব্য করে জ্বালানি বিশ্লেষকরা বলছেন এখান থেকে বের হতে দরকার মধ্যমেয়াদী চুক্তি বাতিল ও কয়লা ভিত্তিক প্রকল্প থেকে সরে আসা। রাজধানীতে জ্বালানি বিষয়ক নেটওয়ার্ক জেটনেট বিডি এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংকট উত্তরণে 14 দাবি তুলে ধরেন অংশগ্রহণকারীরা। 2 দশকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 7ম। সারা বিশ্বে যেখানে তাপমাত্রা কমাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তাগিদ দেওয়া হচ্ছে, সেখানে বিদ্যুৎ উৎপাদনে বেশি ক্ষতিকারক পদ্ধতি বেছে নেওয়া হয়েছে দেশে। আমদানিকৃত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খরচের পাশাপাশি বেড়েছে পরিবেশের ঝুঁকি। এ অবস্থা থেকে উত্তরণে জাতীয় জ্বালানি রূপান্তর নীতিমালা প্রণয়ন সহ 14 দফা নাগরিক দাবি তুলে ধরেছে জেটনেট বিডি। জ্বালানির ব্যবহার বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মধ্যমেয়াদী যেটি বলছিলাম, যে সমস্ত কন্ট্রাক্টগুলো শেষ হয়ে যাবে, সেই কন্ট্রাক্টগুলোর নতুন করে আর চুক্তি না করা। মানুষের জন্য বিদ্যুৎ তৈরি করব, আর সেই বিদ্যুৎ দিয়ে যদি মানুষের অসুস্থতা বাড়ে, নদী খারাপ হয়, গাছপালা ধ্বংস হয়, তাহলে সেই বিদ্যুৎ তো আমার দরকার নেই। ডিজাস্টারকে অ্যাড্রেস না করে, লস অ্যান্ড ড্যামেজকে অ্যাড্রেস না করে, অ্যাডাপ্টেশনকে অ্যাড্রেস না করে শুধু এনার্জি ট্রানজিশন দিয়ে আমরা আগাইতে পারবো না। ক্লিনার এনার্জি এনশিওর করতে না পারলে আমাদের ক্লিন এয়ার আমরা এনশিওর করতে পারবো না। উন্নত বিশ্বে জ্বালানির গড় মাথাপিছু ব্যবহার 3000 মেগাওয়াট হলেও বাংলাদেশে 450 মেগাওয়াট। এই ব্যবহার ধীরে ধীরে বাড়বে, তাই এখন থেকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এজন্য বাজেটে বরাদ্দ বাড়ানো, যন্ত্র আমদানিতেও শুল্ক বাধা দূর করার পরামর্শও তাদের। বছরে $500 মিলিয়ন এর সাশ্রয় হতো আমরা যদি এই সোলারগুলোকে এই সময় ব্যবহার করতে পারতাম। 15 বছরে যে লুটপাটের মধ্যে অনেক পাওয়ার প্ল্যান্ট করেছি, আমাদের তাও আরও পাওয়ার প্ল্যান্ট দরকার। কেন দরকার? আমার দরকার হচ্ছে দি রাইট কাইন্ড অফ পাওয়ার প্ল্যান্ট। কিন্তু আমরা কি রকম পাওয়ার প্ল্যান্ট করেছি? বেস লোড পাওয়ার প্ল্যান্ট করেছি। আমার ইকোনমি যদি দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে যেতে থাকে এবং তার জন্য যেই জ্বালানি বিদ্যুৎ সরবরাহ করতে হয়, সেইটা করার দায়িত্ব আমার। আমি যদি সেটা ফেল করি, আমার ইকোনমি মুখ থুবড়ে পড়বে। 70টির বেশি নাগরিক সংগঠন, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, জ্বালানি বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং গণমাধ্যম প্রতিনিধির সমন্বয়ে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ নামে নতুন প্রতিষ্ঠানটি দেশের জ্বালানি খাত নিয়ে কাজ করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান প্রবেশ করেছে ভারতে। দুপুরে বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে 12 মেট্রিক টন ইলিশের চালান ঢুকেছে। কাল থেকে কলকাতা, শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলোর বাজারে মিলবে বাংলাদেশের ইলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পূজা উপলক্ষে 9 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানায় ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এর পরিপ্রেক্ষিতে 21 সেপ্টেম্বর 3000 টন ইলিশ রপ্তানির প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। এর ঠিক 4 দিন পর বুধবার 49 জন রপ্তানিকারককে ইলিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। বৃহস্পতিবার বাংলাদেশের জিআই পণ্য ইলিশের প্রথম চালান ঢোকে ভারতের পশ্চিমবঙ্গে। এদিন প্রায় 4টি ট্রাকে 12 মেট্রিক টন ইলিশ পৌঁছায় বলে জানান সংশ্লিষ্টরা। ঢাকার থেকে লোড হয়েছে, কেউ বরিশাল, কেউ পটুয়াখালী, কেউ খেউপাড়া। আমার গাড়িতে আছে 137 কার্টন মাল। আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটায় থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে। এগুলো বিভিন্ন মার্কেটে যাবে, কলকাতা যাবে, শিলিগুড়ি যাবে। ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন জানায় শুক্রবার সকালে হাওড়ার মাছ বাজার থেকে নিলামে তোলার মধ্য দিয়ে খুচরা বিক্রেতাদের কাছে ইলিশ বিক্রি শুরু হবে। শুক্রবার দুপুরের পর থেকেই কলকাতা সহ শহরতলির বাজারগুলোতে মিলবে এই ইলিশ। 2019 সাল থেকে দুর্গাপুজোর আগে প্রতি বছরই পূজার উপহারের মোড়কে বাণিজ্যিক চালান পাঠাতো বিগত আওয়ামী লীগ সরকার। তবে 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্তের কথা জানালেও পরে বৃহত্তম স্বার্থে মত পাল্টায় সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। চট্টগ্রামে 2 কন্টেইনার রপ্তানি নিষিদ্ধ সুগন্ধি চাল জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। অভিযানে 4টি কন্টেইনারে প্রায় 42 মেট্রিক টন সুগন্ধি চাল জব্দ করা হয়।
সৌদি আরবে রপ্তানির জন্য মুড়ি, বিস্কিট, সরিষার তেল, শুকনো মরিচের মতো খাদ্যপণ্যের 4টি কন্টেনারে 2টি চালান আনা হয় চট্টগ্রামের একটি বেসরকারি কন্টেনার ডিপোতে। নীলফামারীর প্রতিষ্ঠান অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি লিমিটেড এই চালানগুলো রফতানি করছিল, কিন্তু কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কাছে গোপন সংবাদ আসে রফতানি এই চালানে রয়েছে বিপুল পরিমাণ রফতানি নিষিদ্ধ সুগন্ধি চাল। বৃহস্পতিবার বিকেলে অধিদপ্তরের কর্মকর্তারা বেসরকারি কন্টেনার ডিপোতে অভিযান চালিয়ে 4টি কন্টেনার জব্দ করে, যার মধ্যে ছিল রফতানি নিষিদ্ধ সুগন্ধি চাল। জব্দ করা চালের পরিমাণ 42 মেট্রিক টন। কায়িক পরীক্ষা পাই রপ্তানি শুধু সুগন্ধি চাল, আর হচ্ছে মাস্টার্ড অয়েল, আর হচ্ছে পাফড রাইস। এর মধ্যে মূলত আসলে চালটা হচ্ছে পরিমাণে বেশি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক আইনে যেভাবে আছে সেভাবে কার্যক্রম চলবে আর কি। বাংলাদেশ থেকে সুগন্ধি চাল রফতানি নিষিদ্ধ। এতে স্বাভাবিকভাবে এই চাল জাহাজীকরণের সুযোগ নেই, কাস্টমসও ছাড় দেয় না। কিন্তু সিএনএফ এজেন্টদের যোগসাজশে এ ধরনের রফতানি ঘটনা ঘটে। যদিও মিথ্যা ঘোষণা দিয়ে রফতানি নিষিদ্ধ এই সুগন্ধি চালের চালান নিয়ে কথা বলতে গড়িমসি সিএনএফ এজেন্ট প্রতিনিধির। আসলে আমরা এগুলো পেপার এখনো সাবমিট হয় নাই, পেপার সাবমিট হয়েছে, কোনো অ্যাসেসমেন্ট হয় নাই, কোনো আমরা এক্সামিনও করাইনি, এই অবস্থায় হোল্ড হয়েছে। 2023 সালের 8 অক্টোবর থেকে সুগন্ধি চাল রফতানি সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই বিপ্লবের ঘটনা ও শহীদদের জীবনী পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন স্বজন, সহপাঠী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আগামী প্রজন্মকে তরুণদের এই অবদানের কথা জানাতে এসব ঘটনা সন্নিবেশ করা জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা। বৈষম্য মুক্ত করতে এই গণজাগরণের ঘটনা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি শহীদ পরিবারের অনেকের। অবশ্যই সবাই সেটাকে সাধুবাদ জানাবো এবং আমরা চাইবো যে এমন কিছু হোক। আন্দোলনে আত্মোৎসর্গকারী বিশেষত আবু সাইদ ও মীর মুগ্ধর জীবনী বইয়ের পাতায় দেখতে চান শহীদের সহপাঠী ও শিক্ষকরা। ভবিষ্যতের ছাত্রদের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য শহীদ আবু সাইদকে নিয়ে লেখার অনেক কিছু আছে। পাঠ্যপুস্তক রচনার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা বলছেন, আগামী প্রজন্মকে তরুণ প্রজন্মের এই সাহসিকতার কথা জানাতে আলোচিত এসব ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা জরুরি। 2024-এর যে ঘটনা এবং সেই ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের অন্তর্ভুক্তিটা এটা একেবারেই আমাদের একটা নৈতিক দায়িত্ব। জুলাই বিপ্লব ও ছাত্র জনতার ত্যাগের বিষয়ে পাঠ্যপুস্তকে তুলে ধরতে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। ছাত্র গণ অভ্যুত্থান যেটা হলো তার একটা রিফ্লেকশন আমাদের কোনো কন্টেন্টে দেওয়া যায় কিনা আমরা চেষ্টা করব। পাঠ্যতালিকার কোন বিষয়ে এই ঘটনা অন্তর্ভুক্ত হতে পারে তা পাঠ্যপুস্তক বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডাকাতের ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের মা বাবার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনা সদরে ওই সাক্ষাৎ পর্ব অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাতের সময় তানজিমের মা বাবা সন্তান হারানোর বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন। হত্যাকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় সেনাপ্রধান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিচার নিশ্চিতে সব ধরনের সহযোগিতার কথা অঙ্গীকার করেন। বলেন, জড়িত 7 জনকে আটকের পর চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেখছেন রাতের সময়। চলতি বছরে কোনোভাবেই সম্ভব হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। আরও 6 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বেবিচক। সকালে বিশ্ব পর্যটন দিবস উদযাপনের লক্ষ্যে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসব জানায় বিভিন্ন সংস্থা। লক্ষ্য থাকলেও নির্দিষ্ট সময়ে উদ্বোধন হচ্ছে না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। কথা ছিল চলতি বছরের অক্টোবরেই এই টার্মিনালে সেবা পাবেন যাত্রীরা। তবে প্রতীক্ষা শেষ হতে আরও সময় লাগতে পারে 6 মাস। এমনই আভাস দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। বৃহস্পতিবার সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে বিশ্ব পর্যটন দিবসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তথ্য জানায় সংস্থাটি। 2% কাজ শেষ না হওয়ায় কিছুটা বাড়তি সময় লাগছে বলে জানায় বেবিচক। এয়ারপোর্ট অলমোস্ট রেডি হয়ে আছে, প্রায় 83% কমপ্লিট হয়ে গেছে। আমরা আশা করছি যে 2025-এর মাঝামাঝি আমরা এটা চালু করতে পারবো। তখন ইনশাআল্লাহ হয়তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলে আরো বেশি করে ইন্টারন্যাশনাল টুরিস্ট আমরা সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের টেকসই পরিবেশ নিশ্চিতে পর্যটক যাতায়াত নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিচ্ছে সরকার। জানানো হয়, উদ্যোগ নেওয়া হলেও প্রতিদিন কি পরিমাণ পর্যটক দ্বীপটিতে যাবেন তার রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। একটা নির্দিষ্ট পরিমাণ
ট্যুরিস্ট সেখানে যাবে একদিনে, তো সেই পরিমাণ যখন হবে তখন স্টপ হয়ে যাবে রেজিস্ট্রেশন, এরপরে যারা হবে পরের দিনে। তো এই প্রক্রিয়াগুলো নিয়ে কাজ হচ্ছিল, কিন্তু চূড়ান্ত হয় নাই। বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে পর্যটন সচিব বলেন, দায়িত্বশীল ও টেকসই পর্যটন খাত প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। নানা ধরনের চ্যালেঞ্জ ও সংকট কাটিয়ে পর্যটন শিল্পের নতুন উদ্যোগ ও ভাবনা বাস্তবায়নের মাধ্যমে নতুন আঙ্গিকে কাজ করছি আমরা। 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে র্যালি, সেমিনারের আয়োজন এবং পর্যটকদের জন্য বাংলাদেশ বিমানের টিকিটে বিশেষ ছাড় সহ হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় ডিসকাউন্ট সুবিধা থাকছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা। সকালে কুর্মিটোলায় বাফওয়া মিলনায়তনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলার এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোস্তফা মাহমুদ সিদ্দিক। এবছর বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বিএফ শাহীন কলেজ ঢাকা, রানার আপ হয়েছে পাহাড় কাঞ্চনপুর কলেজ। কুইজে চ্যাম্পিয়ন হয়েছে কুর্মিটোলা কলেজ, রানার আপ হয়েছে চট্টগ্রাম কলেজ। মাধ্যমিক গণিতে চ্যাম্পিয়ন হয়েছে কুর্মিটোলা কলেজ, রানার আপ হয়েছে যশোর কলেজ। উচ্চ মাধ্যমিক স্পেলিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কলেজ ও রানার আপ হয়েছে যশোর কলেজ। 22 সেপ্টেম্বর শুরু হয়েছিল প্রতিযোগিতাটি। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ না করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি। বলেন, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে গাজার গণহত্যায় মদদ যোগাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। অবরুদ্ধ গাজা বসবাসের অনুপযুক্ত হয়ে উঠেছে। গাজায় চলমান বর্বরতার জন্য বিশ্ববাসী দায়ী বলে দাবি করেন তিনি। شعبنا سيواصل حياته في أرض آبائه إسرائيلية। লেবাননে ইসরায়েলের হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 81 জন। চলতি সপ্তাহে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 620 জনে। এদিকে বিমান হামলার পাশাপাশি হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের পরিকল্পনা করছে তেল আবিব। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছে ইরান। একই সঙ্গে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সমালোচনার মুখে সীমান্তে অবিলম্বে সাময়িক যুদ্ধবিরতি অনুমোদন করতে ইসরায়েল ও লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। হোয়াইট হাউস প্রকাশিত এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার ও ইউরোপীয় ইউনিয়ন স্বাক্ষর করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতকে খুশি করাই ছিল শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রনীতি, অভিযোগ বিএনপি নেতাদের। সরকার পতনের পর দিল্লির সঙ্গে গলতে শুরু করেছে সম্পর্কের বরফ, বললেন মির্জা ফখরুল। এবং আন্তর্জাতিক ক্রিকেটের 2 ফরম্যাটকে বিদায় জানালেন সাকিব। মিরপুরে খেলতে চান শেষ টেস্ট, থাকবেন না টি-20তেও। নিরাপত্তা দেওয়ার এখতিয়ার নেই বোর্ডের, জানালেন সভাপতি। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।